আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি। তো সমাসের সংজ্ঞা প্রথমে যদি আমরা জানতে যাই তাহলে আমরা দেখি যে সমাস মানে সংক্ষিপ্ত মিলন অথবা একাধিক পদের এক পদীকরণ। সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন অথবা একাধিক পদের এক পদীকরণ। সংক্ষেপ বলতে কি বোঝাচ্ছে? একাধিক পদ সমাস করলে আমরা একটা পদ পাবো বা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেটা। যেমন ধরো, যদি আমি উদাহরণ দিই যে বিলাত হতে ফেরত। বিলাত হতে ফেরত, এটার সমাসটা কি হবে? বিলাত ফেরত। বিলাত ফেরত। বিলাত ফেরত। তাহলে দেখো এখানে কিন্তু তিনটা পদ ছিল, তিনটা পদ থেকে এখানে একটা পদ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? সংক্ষেপ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এজন্যই বলা হচ্ছে যে সংক্ষেপ। মিলন মানে তিনটা পদ মিলে, তিনটা পদের মিলনের মাধ্যমে একটা পদে হয়ে গেল বা দুইটা পদ হয়ে গেল, তাহলে বলা হচ্ছে কি? মিলন। সংক্ষেপ হচ্ছে, মিলন হচ্ছে এবং একাধিক পদের এক পদীকরণ হচ্ছে, মানে অনেকগুলো পদ থাকছে সেখান থেকে একটা পদে চলে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন অথবা একাধিক পদের এক পদীকরণ। এটা পরীক্ষায় বহু নির্বাচনীতে আসতে পারে যে তিনটা অপশন দিয়ে বললো যে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ, আর ঘতে বললো যে ক খ গ কি উভয়ই, তিনটাই। তাহলে কিন্তু আমাদের কনফিউজড হওয়া যাবে না। আমরা শুধু যদি সংক্ষেপ দাগাই বা মিলন শুধু যদি দাগাই তাহলে কিন্তু হবে না। আমাদেরকে ক খ গ তিনটাই কিন্তু এখানে উত্তর আসবে যে সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। পরবর্তীতে যদি আমরা সমাসের সংজ্ঞা জানতে যাই, দেখো যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কিন্তু সমাস বলে। অর্থ সম্বন্ধ আছে মানে অর্থগুলোর একটা মিল থাকতে হবে বা অর্থগুলো একটার সাথে আরেকটার একটা সম্বন্ধ থাকতে হবে ওদের মধ্যে। তাহলে শুধু মানে একটা শব্দ অনেক উল্টা, আরেকটা শব্দ অন্য জায়গা থেকে আরেকটা আসলে দুইটার অর্থ কিছুটা এক যদি না হয় তাহলে কিন্তু সেখানে সমাস সেটা হবে না, গঠন হবে না। এখানে অর্থের সম্বন্ধ থাকতে হবে। সব দুইটা পদ থাকলে পদের অর্থের কিন্তু একটা সম্বন্ধ থাকতে হবে, একটা যোগসূত্র থাকতে হবে অর্থের মধ্যে। তাহলে কি হচ্ছে? এখানে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে দেখো সমাসের মাধ্যমে কিন্তু নতুন শব্দ গঠন হয়, নতুন একটা শব্দ গঠন হয়, আর এই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। যদি উদাহরণ দেখি যে আমরা দেশের সেবা, এটা হচ্ছে কি? দেশ সেবা। দেশের সেবা, দেশ সেবা। বই ও পুস্তক, এটা হয়ে যাচ্ছে বই পুস্তক। নেই পরোয়া যার, সেটা হয়ে যাচ্ছে বেপরোয়া, ইত্যাদি হচ্ছে এক একটা সমাসের উদাহরণ। তাহলে কি হচ্ছে? অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকেই কিন্তু বলা হচ্ছে সমাস। এরপরে দেখো বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাসের সৃষ্টিটা কেন হয়েছে? বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। আসতে পারে পরীক্ষায় যে সমাস সৃষ্টির উদ্দেশ্য কি, তখন আমরা বলবো যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার, এটাই উদ্দেশ্য, শব্দের ব্যবহার সংক্ষেপ করার। পরবর্তীতে দেখো সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদের সৃষ্টি হয়। এটাও আমাদের এমসিকিউতে আসতে পারে। সমাস দ্বারা কিন্তু নতুন অর্থবোধক পদের একটা সৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাসের রীতি কিন্তু সংস্কৃত থেকে বাংলায় এসেছে, এটা আমাদের মনে রাখতে হবে। সমাসের রীতি হচ্ছে সংস্কৃত থেকে বাংলায় এসেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম যে সমাস মানে হচ্ছে সংক্ষেপ,
মিলন অথবা একাধিক পদের একপদীকরণ। এরপরে কি অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠনের প্রক্রিয়াকেই সমাস বলে। আমরা উদাহরণ দেখলাম যে দেশের সেবা, এটা এখানে সমাস হয়ে যাচ্ছে কি দেশ সেবা। বই ও পুস্তক, বই পুস্তক হয়ে যাচ্ছে নেই পড়োয়া যায় বেপরোয়া, অর্থাৎ কি হয়ে যাচ্ছে একটা সংক্ষিপ্ত আকার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে বাক্যে সমাস ব্যবহারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাক্যের শব্দের ব্যবহার সংক্ষেপ করাই হচ্ছে সমাসের উদ্দেশ্য, এবং সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। আর সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। এই লাইনগুলো যেগুলো অন্য কালার দিয়ে বোল্ড করা আছে সেগুলো কিন্তু আমাদের এমসিকিউ আকারে আসতে পারে, তাই এই লাইনগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এরপরে দেখো যে সমাসের পদ পরিচিতিটাকে আমরা যদি দেখি, যে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কিন্তু সমস্ত পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে বলা হচ্ছে সমসমান পদ। আর সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হচ্ছে উত্তরপদ বা পরপদ। তাহলে পরপদের একটা নাম আছে কি উত্তরপদ। উত্তরপদ নামেও আমরা চিনি এবং পরপদ নামেও আমরা চিনি থাকি। এরপর হচ্ছে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ঠিক আছে, এটা তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কোনটা সমস্ত পদ, কোনটা সমসমান পদ, কোনটা পরপদ, কোনটা উত্তরপদ, কোনটা পূর্বপদ, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, এখানে যদি আমরা উদাহরণস্বরূপ লিখি যে বিলাত হতে ফেরত সমান সমান বিলাত ফেরত। তাহলে আমরা দেখলাম কি বিলাত হতে ফেরত, এটাকে বলা হচ্ছে বিলাত ফেরত। তো এখন এটা হচ্ছে আমাদের বিলাত হতে ফেরত, এই পুরাটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, ব্যাস বাক্য। বিলাত হতে ফেরত এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, আর বিলাত ফেরত এটা হচ্ছে আমাদের, বিলাত ফেরত হচ্ছে আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ অথবা সমাসবদ্ধ পদ বলতে পারি এটাকে আমরা, বদ্ধ পদ, অথবা এটা কিন্তু আমরা বলতে পারি কি সমস্ত পদও বলতে পারি। সমাসবদ্ধ পদকে বলা হচ্ছে কি সমস্ত পদ। তাহলে এটাকে কিন্তু আমরা সমাসবদ্ধ পদও বলছি আবার সমস্ত পদও বলছি। আর বিলাত হতে ফেরত এটাকে আমরা বলছি কি ব্যাস বাক্য। অর্থাৎ বিলাত ফেরত এটার সংক্ষিপ্ত রূপটাকে যদি আমরা বড় করে লিখি, অর্থাৎ এটাকে যদি ডিটেলসে লিখি যে বিলাত হতে ফেরত যে সে কিন্তু বিলাত ফেরত, তাহলে কি বিলাত হতে ফেরত এটাকে আমরা বলতে পারি ব্যাস বাক্য। আর বিলাত ফেরত এর সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর এই যে ব্যাস বাক্যের যে বিলাত আবার ফেরত, এখানে বিলাত এবং ফেরত এই দুইটা যে আছে, এই দুইটা শব্দ, বিলাত এটা কি আগে আছে, তার মানে কি পূর্বে আছে, পূর্ব মানে কি আগে, প্রথমে যে আছে সেটাকে বলা হচ্ছে পূর্বপদ। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, পূর্বপদ। আর ফেরত, ফেরত কি পরে আছে, তার মানে এটাকে পরপদ বা উত্তরপদ বলে। কি বলবো আমরা এটাকে পরপদ, পরপদ বলবো অথবা উত্তরপদ, পরপদ অথবা উত্তরপদ, পরপদ অথবা উত্তরপদ।
ঠিক আছে, তাহলে আমরা কি করছি, ব্যাস বাক্যের যে প্রথম পদটা আছে সেটা হচ্ছে পূর্বপদ এবং শেষের যে পদটা আছে সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর এই পুরোটাকে আমরা বলছি ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য থেকে আমরা যে একটা সমাসবদ্ধ একটা পদ পাচ্ছি, সেই সমাসবদ্ধ পদটাকে সমস্ত পদ বলা হচ্ছে। এই সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন যেটাই বলো, এখানে লেখা হয়েছে যে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন এই পদটির নাম কি, সমস্ত পদ। বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ। আর এই ব্যাস বাক্যের বিলাত এবং ফেরত, বিলাত হচ্ছে আগে আছে তাই এটা পূর্বে আছে বা পূর্বপদ, আর ফেরত হচ্ছে পরপদ, এটা পরে আছে তাই এটা হচ্ছে পরপদ। এবং এই পরপদকে আরেকটা নাম আছে সেটা হচ্ছে উত্তরপদ। আর এই যে ব্যাস বাক্য যেটা বলছি বিলাত হতে ফেরত, এই ব্যাস বাক্যকে কিন্তু আমরা আরো কয়েকটা নামে চিনি, সেটা হচ্ছে সমাস বাক্য বলতে পারি, ব্যাস বাক্য যেটা আমরা আগেই বলেছি ব্যাস বাক্য, বা বিগ্রহ বাক্য। তাহলে এটা কিন্তু ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, এটার তিনটা নাম আছে, সমাস বাক্য, ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য। আশা করছি এটা বুঝতে পেরেছো যে সমাসে কোন পদকে কি বলা হয়, এটা কিন্তু জানা খুবই জরুরি। কারণ পরবর্তীতে আমরা যখন এক একটা সমাসের প্রকারভেদে ঢুকবো তখন কিন্তু আমাদের বোঝার জন্য এই নামগুলো খুবই দরকার। এই নামগুলো যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু সেই সমাস প্রকার, সেই সমাসের প্রকারভেদ গুলোর তোমরা বুঝতে পারবে না যে কোন শব্দের কথা বলা হচ্ছে। তাই জন্য এটা ভালো করে মাথায় রাখবে যে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদকে আমরা বলছি সমস্ত পদ। আর এই সমস্ত পদকে যখন আমরা একটা ডিটেলসে লিখবো, এটাকে সমাসের থেকে একটা ডিটেলসে যাব, তখন কি বিলাত হতে ফেরত পাচ্ছি, তাহলে কি এটা হয়ে যাচ্ছে ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের প্রথম যে পদটা রয়েছে তাকে পূর্বপদ বলছি এবং পরের পদটাকে বলছি পরপদ, এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে উত্তরপদ। আর ব্যাস বাক্যের তিনটা নাম আছে, সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সমাসের প্রকারভেদ। দেখো সমাস প্রধানত কিন্তু 6 প্রকার। এক নম্বরে পাচ্ছি কি দ্বন্দ্ব সমাস, আরেকটা পাচ্ছি কর্মধারয় সমাস, আরেকটা পাচ্ছি তৎপুরুষ সমাস, আরেকটা পাচ্ছি কি বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস। তাহলে সমাস হচ্ছে 6 প্রকার, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, তারপর কি বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। এখন এগুলো হচ্ছে 6 প্রকারের সমাস। আর কোন হচ্ছে ব্যাকরণবিদরা মনে করেন যে দ্বিগু সমাস আসলে কর্মধারয় সমাসের ভিতরেই আছে, অর্থাৎ মানে দ্বিগুকে তারা আলাদা ভাগে ভাগ করেন না, তারা এটাকে কর্মধারয় সমাসের মধ্যে আলোচনা করতে পছন্দ করেন। আবার অনেকে ব্যাকরণবিদরা আছেন যে কর্মধারয় সমাসকে তারা মনে করেন হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি এটা বিবেচনা করি তাহলে সমাসকে কিন্তু আমরা 4 প্রকার পাচ্ছি, সমাসকে পাচ্ছি 4 প্রকার, দ্বন্দ্ব সমাস, এরপর পাচ্ছি তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। কিন্তু মূলত আমরা সমাসকে 6 প্রকার নিয়েই এখানে আলোচনা করব এবং 6 প্রকার সমাসের প্রত্যেকটা প্রকারকে আমরা ভালো করে জানার চেষ্টা করব। আর এখানে দেখা যাচ্ছে কি, দেখো যে কয়েকটি অপ্রধান সমাস কিন্তু রয়েছে, এগুলো আমরা এই 6 প্রকারের ভিতরে ফেলবো না, এগুলোকে আমরা কি করব আলাদাভাবে শিখব, যেমন প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি। ঠিক আছে, তাহলে সমাস প্রধানত 6 প্রকার। কি কি প্রকার পাচ্ছি সেটাও আমাদের মুখস্থ করে রাখা লাগবে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস। কোন ব্যাকরণবিদরা কি মনে করেন, দ্বিগু সমাসকে কর্মধারয়ের অন্তর্ভুক্ত মনে করেন তারা, আর হচ্ছে আবার কোন ব্যাকরণবিদরা মনে করেন কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্গত। সেই ক্ষেত্রে কিন্তু সমাস 4 প্রকার হয়ে যাওয়ার কথা, তবে আমরা 6 প্রকারই এটাকে মনে রাখবো এবং 6 প্রকারকেই পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দ্বন্দ্ব সমাসে চলে যাচ্ছি। দ্বন্দ্ব সমাস কি, দেখো যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল ও তমাল, তাল তমাল, দোয়াত ও কালি, দোয়াত কালি, আচ্ছা দোয়াত কলম, সরি দোয়াত ও কলম, দোয়াত কলম। তাহলে এখানে যদি আমরা দেখি শব্দগুলোকে, পদগুলোকে যদি আমরা দেখি, দেখো যে সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে। আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা আমি বলছি আবার। দেখো সমসমান পদকে, সমসমান পদ হচ্ছে এই যে এই পদগুলো বিলাত এবং ফেরত, বিলাত ফেরত,
এগুলো কি এক একটা সমসমান পদ, বিলাত ফেরত এগুলো এক একটা সমসমান পদ। বিলাত কি পূর্বে আছে তাই পূর্বপদ, ফেরত হচ্ছে পরপদ, এটা তো পরপদ এবং উত্তরপদ পূর্বপদ এটা তো আমরা চিনলাম। কিন্তু আবার এই যে আমাদের যে সমস্ত পদ আছে, সমস্ত পদের যে পূর্বপদ আছে, এটাকে আমরা কিন্তু এক একটা, এরা হচ্ছে সমসমান পদ, এরা হচ্ছে এক একটা সমসমান পদ, সমসমান পদ, সমসমান পদ। ঠিক আছে, বিলাত ফেরত এগুলো এক একটা হচ্ছে সমসমান পদ, সমসমান পদ, সমসমান পদ, এগুলো এক একটা হচ্ছে সমসমান পদ। ঠিক আছে, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত এগুলো এক একটা কি সমসমান পদ, মানে বিলাত ফেরত এগুলো এক একটা সমসমান পদ। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব সমাসে কি দেখতে পাচ্ছি যে যখন তাল ও তমাল আছে, এখানে আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে, এটা দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা অর্থেরই হচ্ছে সমান প্রাধান্য থাকছে, অর্থাৎ এটা আমাদের ব্যাস বাক্যতে যা যা আছে সেই হচ্ছে পূর্বপদ পরপদ দুইটারই হচ্ছে অর্থে এখানে প্রাধান্য পাচ্ছে। এই জন্য শুধু অব্যয়টা আমাদের আসছে না, কিন্তু তাল ও তমাল পূর্বপদ এবং পরপদ দুইটাই কিন্তু আমাদের চলে আসছে সমাসবদ্ধ পদের মধ্যে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে দোয়াত ও কলম, এখানেও কি হবে দোয়াত কলম, দোয়াত কলম, শুধু মধ্যের ওটা অব্যয়টা বাদ হয়ে আমাদের পূর্বপদ এবং পরপদ দুটার অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে সমানভাবে, দুটার অর্থই সমানভাবে প্রাধান্য পেলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য বাক্যে এবং ও আর এই তিনটি অব্যয়পদ ব্যবহার করা হয়। তাহলে এবং ও আর কোন সমাসে ব্যবহার করা হয়? দ্বন্দ্ব সমাসে এই তিনটি অব্যয় ব্যবহার করা হয়, এবং ও আর। ঠিক আছে, এবং ও আর এই তিনটি অব্যয়পদ ব্যবহার করা হয়। যেমন কি মাতা ও পিতা, এখানে আছে কি ও আছে, ও হচ্ছে একটা অব্যয়, আমরা এখনই জানলাম যে এবং ও আর দিয়ে হচ্ছে দ্বন্দ্ব সমাসের অব্যয় মধ্যখানে থাকে। আর হচ্ছে মাতা ও পিতা, এখানে দেখো পূর্বপদ কি আছে মাতা আর পরপদ আছে পিতা, এখন এখানে সমাসটা হয়ে গেল মাতা পিতা, আর এখানে মাতা এবং পিতা পূর্বপদ এবং পরপদের অর্থ কি প্রাধান্য পাচ্ছে। আর এটা কি বলা হচ্ছে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রাধান্য পাচ্ছে, এজন্য এটা বলা হচ্ছে যে প্রত্যেকটি সমসমান পদের, আর পূর্বপদ পরপদ এই যে এগুলো এক একটা সমসমান পদ, আমরা জানি একটু আগে জানলাম এগুলো এক একটা সমসমান পদ, এই সমসমান পদের অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে, কোনো অর্থ কোনো একটা পদ কিন্তু লোপ পেয়ে যাচ্ছে না, বা কোনো একটা পদের সাথে অন্য কোনো কিছু যুক্ত হচ্ছে না, প্রত্যেকটা পদই এখানে বসে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা মনে রাখবো যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদের প্রত্যেকটা অর্থই প্রাধান্য পায়, প্রাধান্য পায় বলতে এখানে বোঝাচ্ছে কি প্রত্যেকটা অর্থই কোনো পরিবর্তন ছাড়াই বসে যাবে। এবং দ্বন্দ্ব সমাসে কিন্তু এবং ও আর এই তিনটি অব্যয় ব্যবহার করা হয়। আর পরীক্ষায় কিন্তু আমাদের এখানে এই ব্যাস বাক্যটা দিয়ে কিন্তু পরীক্ষায় আসে না, আমাদের পরীক্ষায় আসে কি শুধু এই আমাদের এই সমাসবদ্ধ পদটা আসে। এখন এই সমাসবদ্ধ পদটা দেখে কিন্তু আমাদের এই সমস্ত পদটা দেখে কিন্তু আমাদের কনফিউজ হওয়া যাবে না, আমরা তখন মাথায় রাখবো যে এখানে একটা অব্যয় ছিল ও, তাহলে এটা আসলে দ্বন্দ্ব সমাস, এভাবে আমাদের মনে রাখতে হবে। তো মাতা পিতা কি হবে? মাতা ও পিতা, তাহলে বুঝতে পারলাম আশা করছি। আর একইভাবে দোয়াত ও কলম, তাল ও তমাল একইভাবে। আর পরীক্ষায় কিন্তু অবশ্যই আমাদের ব্যাস বাক্য দিয়ে আসবে না, আমাদের শুধু সমস্ত পদটা দিয়ে বলবে এটা কোন সমাস, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো যে দ্বন্দ্ব সমাস কিন্তু কয়েক প্রকারে সাধিত হয়ে থাকে, যেমন মিলনার্থক শব্দযোগে। মিলনার্থক শব্দযোগে কি কি ভাবে সাধিত হয় দেখো, মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট ইত্যাদি। এটা কি হচ্ছে? মিলনার্থক শব্দযোগে হচ্ছে। এখানে প্রশ্ন আসতে পারে যে কোনটি মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, তাহলে কিন্তু আমরা বলবো যে এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের অপশনে দেয়া থাকবে, তখন আমরা এটা চিনে ফেলতে হবে যে মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট হচ্ছে মিলনার্থক শব্দযোগে। এখন কিভাবে এটা মিলনার্থক শব্দযোগে বোঝাচ্ছে দেখো, মা এবং বাপ, বা বাপ মানে কি বাবা, মা বাবা মিল আছে মা বাবা। তারপরে হচ্ছে মাসি পিসি মানে কি খালা খালু, মানে মাসি পিসি হচ্ছে মাসি হচ্ছে কি
মাসি হচ্ছে হিন্দু ধর্মের মানুষরা মাসি বলে খালাকে, এবং পিসি হচ্ছে ফুপিকে, খালা ফুপি। তাহলে এখন মাসি পিসি এটাও কিন্তু মিল আছে, মিলনার্থক শব্দযোগে। এবং জিন পরি, জিন হচ্ছে কি মেল আর পরি কি ফিমেল, তাহলে মেল আর ফিমেল এখানে বুঝাচ্ছে মিলনার্থক যে জিন পরি। জিনও যেরকম পরিও একই, কিন্তু ওরা হচ্ছে ফিমেল মেল, তার মানে কি ওদের মধ্যে মিল রয়েছে, এই জন্য হচ্ছে মিলনার্থক শব্দ। চা বিস্কুট ইত্যাদি হচ্ছে মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এরপর হচ্ছে বিরোধার্থক শব্দ। কি বিরোধ, বিরোধ মানে কি যুদ্ধ বা একদমই হচ্ছে খুবই খারাপ সম্পর্ক এরকম বোঝায় যে বিরোধ তাদের মধ্যে। তাহলে কি দেখো, দা কুমড়া, দা কুমড়া, দায়ের সাথে কুমড়ার একটা কিসের সম্পর্ক, বিরোধ বা ঝগড়ার একটা সম্পর্ক, একটা হচ্ছে কি মারামারির সম্পর্ক। আর দা হচ্ছে কি করে, কুমড়াকে কেটে দেয়। তাহলে কি কুমড়া কি দাকে পছন্দ করে, করে না, সে সবসময় দা থেকে দূরে থাকতে চাবে এবং দাকে দেখলেই তার মারামারি লেগে যাবে, এরকম একটা অবস্থা। তাহলে এই জন্যই বলা হচ্ছে কি বিরোধার্থক শব্দযোগে হচ্ছে দা কুমড়া। এবং অহিনুকুল, অহিনুকুল এবং স্বর্গ নরক, স্বর্গ এবং নরক দুইটাই হচ্ছে বিরোধ। মানে স্বর্গ কি, মানে স্বর্গ হচ্ছে জান্নাত, বা নরক হচ্ছে কি, আমরা মুসলমানরা নরক বলতে কি বুঝি, বুঝি হচ্ছে কি জাহান্নাম। তাহলে জান্নাত জাহান্নাম একটা মানে অপোজিট বুঝাচ্ছে, বিরোধ বুঝাচ্ছে। এরপর হচ্ছে বিপরীতার্থক শব্দযোগে, এখানে হচ্ছে বিপরীতার্থক শব্দ, যেমন আমরা ছোটবেলা থেকে বিপরীত শব্দ পড়ে আসি, আয় ব্যয় আসল নকল। তাহলে আয় ব্যয় এটা হচ্ছে বিপরীতার্থক শব্দযোগে। জমা খরচ বিপরীতার্থক, জমিয়ে রাখার খরচ করা, দুটোই একদমই অপোজিট ওয়ার্ড। তারপর হচ্ছে ছোট বড়, তারপর ছেলে বুড়ো, লাভ লোকসান, এগুলো সবই বিপরীতার্থক শব্দযোগে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা সহজ যে আয় ব্যয় জমা খরচ এগুলো হচ্ছে বিপরীত অর্থ। তাহলে হচ্ছে বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হচ্ছে। এরপর কি অঙ্গবাচক শব্দযোগে। অঙ্গ, অঙ্গ মানে বুঝি যে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ডু, নাক মুখ, এগুলো হচ্ছে কি অঙ্গ বুঝাচ্ছে, এগুলো সবই এক একটা অঙ্গ বুঝাচ্ছে। তাহলে এজন্য বলা হচ্ছে অঙ্গবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হচ্ছে। পরবর্তীতে কি সংখ্যাবাচক শব্দযোগে, যেমন 7 5 6 9 7 17 19 20 ইত্যাদি। বলে না 7 5 করো না, বা 6 9 9 6 করো না, সে খুব 9 6 করছে, এরকম বোঝানো হয়। তাহলে এগুলো কি সংখ্যার ব্যবহার থাকলে আমরা বুঝবো এটা সংখ্যাবাচক শব্দযোগে। আর সমার্থক শব্দযোগ কি, দুইটার অর্থই কি সেম হবে, দুইটার অর্থই সেম বুঝাবে, তাহলে সেটা সমার্থক শব্দ, দুইটার অর্থ একই। যেমন হাট বাজার, হাট বলতে যা বুঝায় বাজার বলতেও সেইটাই বুঝায়, কিন্তু একই অর্থ প্রকাশ করছে, কিন্তু শব্দটা আসলে ভিন্ন, বাট অর্থ একই। সেজন্য কি সমার্থক শব্দ, যে হাট বাজার, ঘর দুয়ার, কল কারখানা, মোল্লা মৌলভী, খাতাপত্র, এগুলো সবগুলোই কি, সবগুলোই হচ্ছে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা বুঝলাম মিলনার্থক শব্দযোগে কোনগুলো, বিরোধার্থক শব্দযোগে কোনগুলো, বিপরীতার্থক শব্দযোগে কোনগুলো। অঙ্গবাচক হচ্ছে কি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখলে আমরা বুঝবো এটা অঙ্গবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক শব্দযোগে হচ্ছে সংখ্যার ব্যবহার থাকবে, সমার্থক শব্দ হচ্ছে দুইটার অর্থ সেম থাকবে, শুধুমাত্র বাহ্যিক ভাবে শব্দটা অন্যরকম, কিন্তু অর্থগত দিক থেকে একই থাকবে অর্থটা, তাই জন্য এটা হবে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো যে আরো কয়েক প্রকারের সাধিত সমাস রয়েছে, যেমন প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে। সমার্থক, প্রায় সমার্থক, পুরোপুরি সমার্থক না, তবে প্রায় সমার্থক। যেমন কাপড় চোপড়, পোকা মাকড়। এখন পোকা বলতে কি বুঝাচ্ছি, পোকা মাকড় একই জিনিস বুঝাচ্ছি, পোকাদেরকেই বুঝাচ্ছি, তাহলে প্রায় সমার্থক আছে। কাপড় চোপড়, কাপড় বলতেও আসলে আমরা, চোপড় বলতেও আসলে আমরা কাপড়কেই বুঝাচ্ছি। তারপর হচ্ছে দয়া মায়া, ধুতি চাদর, এগুলো হচ্ছে কি সহচর। সহচর মানে কি একটার সাথে আরেকটা বন্ধুর মতো, যেমন ধুতি আর ধুতির সাথে মানুষ চাদর পরিধান করে ছেলেরা, তাহলে ধুতি চাদর কি সহচর শব্দযোগে হচ্ছে। আর কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, এগুলো কিন্তু প্রায় সমার্থক। কাপড় বলতে আমরা যা বুঝি, চোপড় বলতেও আমরা সেটাই বুঝছি, চোপড়ের আলাদা কোনো অর্থ নেই। পোকা মাকড় বলতে আসলে আমরা পোকাদেরকে বুঝাচ্ছি, পোকা ছোট ছোট কীট পতঙ্গকেই বুঝাচ্ছি, তাহলে এখানে পোকা মাকড় হচ্ছে প্রায় সমার্থক শব্দ বলা যায়। এগুলো হচ্ছে, তাহলে কি বুঝলাম যে এগুলো হচ্ছে প্রায় সমার্থক এবং সহচর শব্দযোগে দ্বন্দ্ব সমাস। পরবর্তীতে কি দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম যোগে কি হচ্ছে যাতা, যে সে, যথা তথা,
তুমি আমি, এখানে সেখানে ইত্যাদি হচ্ছে সর্বনাম যোগে। সর্বনাম হচ্ছে কি, যে এগুলো যা, যে, তারপরে হচ্ছে তুমি আমি, যথা তথা, এগুলো সবই এক একটা সর্বনাম। এখানে সেখানে এগুলো হচ্ছে সর্বনাম। আর এই প্রত্যেকটা সর্বনাম যোগে এক একটা দ্বন্দ্ব সমাস হয়েছে, তাই এটাকে আমরা বলবো যে সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। কি হচ্ছে, যা তা, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে, এগুলো হচ্ছে সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়া যোগে দেখো, দেখা শোনা। দেখা হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে, যে দেখা এটা একটা কাজ, ক্রিয়া। শোনাও একটা কাজ। তাহলে দেখা শোনা দুইটা ক্রিয়া একসাথে হয়ে একটা দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে। এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া একসাথে যোগ হয়ে একটা সমাস হচ্ছে, সেটা কি দ্বন্দ্ব সমাস। এবং দুইটা ক্রিয়া একসাথে যোগ হয়ে সমাসটা হচ্ছে বলে সেটাকে আমরা বলবো দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া এবং আসা দুটাই কাজ, দুটাই ক্রিয়া। যাওয়াও একটা ক্রিয়া, আসাও একটা ক্রিয়া। তারপর হচ্ছে চলা ফেরা, চলাফেরাও একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া। তারপর হচ্ছে দেওয়া থোয়া, দেওয়া মানে কি দিয়ে দেওয়া, আর থোয়া মানে কি রেখে দেওয়া নিজের কাছে। তাহলে এগুলো প্রত্যেকটি দুইটা ক্রিয়া যোগে, এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া যোগে একটা দ্বন্দ্ব সমাস, দুইটা ক্রিয়া যোগে একটা দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে, দুইটা ক্রিয়া যোগে একটা দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে। তাই এটাকে আমরা বলবো দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। এরপর দেখো দুটি ক্রিয়া বিশেষণ যোগে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ধীরে সুস্থে, ধীরে সুস্থে, আগে পাছে, আকারে ইঙ্গিতে, ইত্যাদি হচ্ছে কি দুটি ক্রিয়া যোগে বিশেষণ, দুটি ক্রিয়া বিশেষণ যোগে হচ্ছে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে। ধীরে সুস্থে কাজও বোঝাচ্ছে এবং এগুলো হচ্ছে এক একটা বিশেষণ শব্দ। তাই এগুলোকে আমরা বলবো যে দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। এরপর কি দুটি বিশেষণ যোগে, এখানে ক্রিয়া নেই, শুধু বিশেষণ, যেমন ভালো মন্দ, তারপর হচ্ছে কম বেশি, আসল নকল, বাকি বকেয়া, এগুলো হচ্ছে বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। বিশেষণকে আমরা ইংলিশে কি বলি, বিশেষণকে আমরা ইংলিশে বলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি দোষ গুণ বুঝাচ্ছে। কিসের দোষ গুণ বুঝাচ্ছে, বিশেষের দোষ গুণ বুঝাচ্ছে। যেমন ভালো মন্দ, যেমন যদি বলি ছেলেটি যদি বলি যে অভিক ছেলেটি ভালো, তাহলে কি ভালো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর অভিক হচ্ছে বিশেষ্য, নাম বুঝালে বিশেষ্য। তাহলে এই যে ভালো অথবা খারাপ নাউনের দোষ গুণ বুঝাচ্ছে, বিশেষের দোষ গুণ বুঝাচ্ছে, তাহলে কি হবে বিশেষণ। তাহলে ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া, এই শব্দগুলো হচ্ছে বিশেষণ। আর এই বিশেষণ যোগে হচ্ছে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে, তাই এটাকে আমরা বলবো বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের সাধিত হয়। খুব একটা কঠিন না, অনেকগুলো একসাথে করে দেওয়া দেখে আমাদের কাছে হয়তো কঠিন লাগে, তবে বারবার যদি বুঝে বুঝে পড়া হয় তাহলে এটা একদমই কঠিন লাগবে না। তোমরা ভালো করে এভাবে বুঝে বুঝে এই দ্বন্দ্ব সমাসের প্রকারগুলো সুন্দর করে পড়ে ফেলবে। এরপর দেখো অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বে কিন্তু দেখো যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না, কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যে সমাসে কোনো বিভক্তি হচ্ছে সমসমান পদের কোনো বিভক্তি লোপ পাবে না। লোপ বলতে মানে এটা আমরা ব্যাস বাক্যে যেরকম থাকবে সেই বিভক্তিটাই চলে আসবে। সমস্ত পদে আমরা সেই বিভক্তিটা বাদে শব্দটা লিখতে পারবো না, পদটা লিখতে পারবো না। যেমন দেখো জলে স্থলে, জলে স্থলে, এখানে দেখো একার আছে, কিন্তু আমরা কিন্তু এখানে জল স্থল বলছি না, আমরা বলছি জলে স্থলে, এই যে একার আছে। তারপর হচ্ছে দুধে ভাতে, দুধ ভাত বলছি না, আমরা বলছি দুধে ভাতে, দুধে একার আছে আর ভাতে একার আছে, তে একার আছে। তাহলে এই যে এই বিভক্তিগুলো কিন্তু লোপ পাচ্ছে না, বিভক্তিগুলো এটার সাথেই যুক্ত থাকছে। এই জন্য এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যদি আমরা দেখি যে পরপদ এবং পূর্বপদ দুটার সাথেই কি আছে, বিভক্তি আছে, তাহলে আমরা বুঝে যাব এটা অলুক দ্বন্দ্ব সমাস। সবকিছুর সাথে কি থাকবে, বিভক্তি থাকবে, পরপদ উত্তরপদ পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ সবের সাথেই কি থাকবে, বিভক্তি থাকবে, তাহলে আমরা বুঝবো সেটা অলুক দ্বন্দ্ব সমাস। এরপরেও কিন্তু এটা শুধুমাত্র যে দুটা পদে হবে সেটাও কিন্তু না, এটা তিনটা বা বহু পদেও গঠিত হতে পারে। যেমন দেখো যদি তিনটা বা বহু পদে গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী সমাস। তিনটা বা
যদি তিনটার অধিক পদ বা বহু পদ মিলে গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী সমাস। যেমন দেখো সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, এখানে কিন্তু তিনটা পদ মিলে হয়েছে, তিনটা পদ গঠিত হয়েছে, তা এজন্য এটা হচ্ছে আমাদের বহুপদী সমাস। হাত পা নাক মুখ চোখ, এখানে কয়টা পদ? পাঁচটা পদ মিলে গঠিত হয়েছে একটা সমাস, তাহলে এটাকে আমরা বলবো বহুপদী সমাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে অলুক দ্বন্দ্ব সমাস খুবই সহজ, যে অলুক দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পাবে না। যেমন দুধে ভাতে, এখানে কিন্তু দুধ ভাত হতে পারতো, দুধ ভাত হয়নি, দুধে ভাতে বিভক্তিগুলো আছে, তাই এগুলো হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে কর্মধারয় সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসটা আমরা আশা করছি ভালো করে বুঝতে পেরেছি। এরপর আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাসের সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে যেখানে বিশেষণ ও বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে আমরা সহজভাবে মনে রাখতে পারি যে কর্মধারয় সমাসে কি হবে, পরপদের অর্থটা প্রাধান্য পাবে, পরপদের অর্থটাই প্রাধান্য পাবে কর্মধারয় সমাসে। যেমন দেখো নীল যে পদ্ম, সেখানে একটু ভুল এসেছে, পদ্ম দন্তান ন হবে এখানে, প দয় ম, পদ্ম, প দয় ম, পদ্ম। ঠিক আছে, এখানে ম হবে, ভুল হয়েছে এখানে। তাহলে কি হবে, এখানে নীল যে পদ্ম সেটা হয়ে যাচ্ছে নীল পদ্ম। আর শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট। কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। এখানে কিন্তু কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা কি বুঝাচ্ছে, এখানে যে কাঁচা আছে তবুও মিষ্টি। তাহলে আর এখানে কিন্তু যে কাঁচা মিঠা, এখানে কি হচ্ছে, পরপদের অর্থটাই প্রতীয়মান হচ্ছে, মানে এখানে মিষ্টিটাকেই বেশি বুঝাচ্ছে। কাঁচা মিঠা মানে কি, মিষ্টি। এখানে কি কাঁচা আছে তবুও মিষ্টি, এখানে কাঁচার শব্দটাকে বেশি গুরুত্বারোপ করা হচ্ছে না। আর কাঁচা কিন্তু আমাদের কি ছিল, পূর্বপদ ছিল। তাহলে কর্মধারয় সমাসে আগে বলেছি যে পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা এটা হচ্ছে কি পূর্বপদ, পূর্বপদের অর্থটা সেভাবে প্রাধান্য পাচ্ছে না। এখানে মিঠা বা মিষ্টি, কাঁচা মিঠা বলতে এখানে বোঝাচ্ছে কি, কাঁচার ভাগটা আছে মিষ্টির ভাগটাও আছে, দুইটাই কিন্তু আছে সমানভাবে, কিন্তু এখানে আমরা মিষ্টিকে বেশি করে গুরুত্বারোপ করছি, আমরা কাঁচাকে গুরুত্বারোপ করছি না। কাঁচা মিঠা, এজন্য বলা হচ্ছে যে কাঁচা এটা হচ্ছে পূর্বপদ, ওর অর্থটা প্রাধান্য কম পাচ্ছে। পরপদের অর্থ, পরপদ যেমন মিঠা, এটা হচ্ছে ওর অর্থটাই বেশি প্রাধান্য পাচ্ছে, সেজন্য বলা হচ্ছে কি যে পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে আমরা বুঝলাম এটা হচ্ছে কর্মধারয় সমাস। নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে দেখো নীল যে পদ্ম, এখানে যদি এখানে আমাদের সমস্ত পদটা কি হয়ে যাচ্ছে, নীল পদ্ম। এখন আমরা এই সমস্ত পদটা দ্বারা কি বুঝছি, যে এমন একটা পদ্ম যার রং হচ্ছে নীল, যেটার রং হচ্ছে নীল, পদ্মকেই আমরা এখানে প্রাধান্য দিচ্ছি, সেজন্য এটা হয়ে যাচ্ছে কর্মধারয় সমাস। পদ্ম পরপদ, পরপদের অর্থটা এখানে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে, তাই এখানে পরপদ হচ্ছে নীলপদ্ম, এখানে পদ্মটাই বেশি প্রাধান্য পাচ্ছে, তাই নীলপদ্ম এটা কর্মধারয় সমাস। একইভাবে শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, এখানেও শিষ্টকেই আমরা প্রাধান্য দিচ্ছি, পরপদের প্রাধান্য পাচ্ছে বলে এটা কর্মধারয় সমাস। এরপর হচ্ছে কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। তো চলো দেখি কিভাবে সাধিত হতে পারে। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, দুটি বিশেষণ পদের মধ্যে একটাকে বিশেষ্য বোঝালে, যেমন যে চালাক সে চতুর, এখানে ব্যাস বাক্যে আমরা দেখতে পাচ্ছি চালাক চতুর হচ্ছে কি বিশেষণ পদ, চালাক চতুর বিশেষণ পদ, কিন্তু যখন এটা সমস্ত পদ হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, একটা বিশেষ্যকে বোঝাচ্ছে, মানে এটা চালাক চতুর, এখানে একটা লোক বা এমন লোক যে হচ্ছে চালাক চতুর এরকম বোঝাচ্ছে, একটা লোকের কে বোঝাচ্ছে যে হচ্ছে চালাক চতুর। ঠিক আছে, চালাক চতুর একটা শব্দ হয়ে গেল, একটা পদ হয়ে গেল, এবং সেটা একটা বিশেষ্যকে বোঝাচ্ছে, সেজন্য বলতে পারি যে চালাক, যে চালাক সে চতুর, চালাক চতুর, এটা হচ্ছে কর্মধারয় সমাস।
তাহলে কর্মধারয় সমাসে কিন্তু যে, সেই এগুলো ব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু ব্যাস বাক্য দেয়া থাকবে না, আমাদেরকে আমাদের সমস্ত পদ দেখেই কিন্তু বের করা লাগবে কোনটা কর্মধারয় সমাস। উদাহরণ দেয়া থাকবে, আমাদের অপশন দেয়া থাকবে, সেই অপশনে আমাদেরকে বুঝতে হবে চালাক চতুর হচ্ছে কর্মধারয় সমাস। এবং তারপরেটা দেখো যে দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে, দুটি বিশেষ্য পদের মধ্যে দুটি বিশেষ্য পদ থাকবে, তবে একটা বস্তুকে বা একটা ব্যক্তিকে বুঝাবে, যে কোনো একটা জিনিসকে বুঝাবে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। দুটি পদ থাকবে সমস্ত আমাদের ব্যাস বাক্যে, কিন্তু এখানে যখন সমস্ত পদ হয়ে যাবে তখন একটাকেই বুঝাবে, তখন হয়ে যাবে কি এটা কর্মধারয় সমাস। যেমন দেখো, যিনি জজ তিনি সাহেব, তাহলে হয়ে যাচ্ছে জজ সাহেব। যিনি জজ তিনি সাহেব, এখানে জজ সাহেব, এগুলো কি, এগুলো হচ্ছে বিশেষ্য পদ, কিন্তু এখানে একটা বিশেষ্য, সব দুটো বিশেষ্য মিলে একজনকে বোঝাচ্ছে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যে জজ সাহেব কোনো দুইজন ব্যক্তি না, একজন জজ একজন সাহেব, দুইজনকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। তিনি কে? জজ সাহেব, তিনি হচ্ছেন কি জজ সাহেব, তাই হচ্ছে এখানে জজ সাহেব হচ্ছে কর্মধারয় সমাস। এরপরে দেখো যে কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত পদ, এখানে ভুল হয়েছে, কৃদন্ত হবে কৃদন্ত, ঠিক আছে। কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। কার্য পরম্পরা মানে কি, কাজের একটা কাজের পর একটা, মানে কাজের ধারাবাহিকতা। এখন কাজের ধারাবাহিকতা বলতে আমরা কি করি, আমরা প্রথমে কি ঘরকে আগে মুছি না, আমরা প্রথমে ঘরটা আগে ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার পর মুছি, তাহলে এটা একটা কাজের ধারাবাহিকতা হলো, যে কাজের ধারা হলো, যে প্রথমে কাজের ধারা হচ্ছে ঝাড়ু দিতে হবে ঘরটা, তারপর ঘরটা মুছতে হবে, আগে মুছে তারপর কিন্তু ঝাড়ু দেওয়া যাবে না, তাহলে এটা কাজের ধারা হলো, এটাই হচ্ছে কার্য পরম্পরা। এখন এখানে আমাদের উদাহরণস্বরূপ কি আছে, যে আগে ধোয়া পরে মোছা, মানে কি আগে ধোয়া হবে তারপর মোছা হবে, অর্থাৎ থালা বাসন কি আমরা আগে ধুয়ে নেই ভালো করে, তারপরে কি মুছি, পানিটা শুকনো করার জন্য, প্লেটটাকে শুকনো করার জন্য আমরা মুছি, তাহলে এখানে বলা হচ্ছে কি আগে ধোয়া পরে মোছা, এটা হয়ে যাচ্ছে কি ধোয়া মোছা, ঠিক আছে। তাহলে এখন দেখো যে ধোয়া হচ্ছে কি একটা প্রত্যয়যুক্ত শব্দ, এবং এখানে কিন্তু ধোয়ার একটা হচ্ছে কৃদন্ত পদ, প্রত্যয়যুগে, এবং ধোয়া হচ্ছে কৃদন্ত পদ, পরে মোছা। এখন এই কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মোছা, এখানে কিন্তু কৃদন্ত বিশেষণ পদ যোগে সমাস হয়েছে ধোয়া মোছা, ঠিক আছে। এরপরে দেখো, পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়, যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা। এখানে সুন্দরী বলতে কি ফিমেল বা স্ত্রীবাচক বুঝাচ্ছে, মহিলাদেরকে বুঝাচ্ছে সুন্দরী, কিন্তু এখানে যখন সমস্ত পদ হয়ে গেল তখন সেটা হয়ে গেল কি সুন্দর লতা, সুন্দর বলতে কি ছেলেদের বুঝাচ্ছে, অর্থাৎ পুরুষবাচক হয়ে গেল। তাহলে এটাই বলা হচ্ছে যে পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে, এই যে আমাদের পূর্বপদ, এই পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ ছিল, এই বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি কি হয়ে যায়, পুরুষবাচক হয়ে যায়। সুন্দরী ছিল, এটা বলতে ফিমেলদেরকে বোঝায়, স্ত্রীবাচক বোঝাচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে, এখানে পূর্বপদের স্ত্রীবাচকটা কি হয়ে যাচ্ছে, সমস্ত পদে যে এটা পুরুষবাচক হয়ে যাচ্ছে, সুন্দর লতা হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে একটা কর্মধারয় সমাস। আবার দেখো, মহতি যে কীর্তি, মহাকীর্তি, মহতি মানেও এখানে স্ত্রীবাচক বুঝাচ্ছে, স্ত্রীবাচক এখানে আমাদের ব্যাস বাক্যে ব্যাস বাক্যে পূর্বপদটা ছিল স্ত্রীবাচক, ব্যাস বাক্যে পূর্বপদটা ছিল স্ত্রীবাচক, সেটা কি হয়ে গেল মহাকীর্তি, এটা হচ্ছে যখন সমস্ত পদে যে এটা পুরুষবাচক হয়ে গেল, তাই জন্য এটা আমরা বলতে পারি যে এটা একটা কি কর্মধারয় সমাসের নিয়ম, যে এটা ব্যাস বাক্যে স্ত্রীবাচক, ব্যাস বাক্যের পূর্বপদে স্ত্রীবাচক থাকলে পরপদে যে সেটা পুরুষবাচক হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা কর্মধারয় সমাসের নিয়ম। আর এই দুইটা কিন্তু পরীক্ষা খুবই আসে, তোমরা এটা ভালো করে মুখস্থ করে রাখবা যে এই দুইটা হচ্ছে কর্মধারয় সমাস। আর আমাদের কিন্তু পরীক্ষায় ব্যাস বাক্য দিয়ে সচরাচর আসে না, সমস্ত পদ দিয়েই আসে, সেজন্য আমরা সমস্ত পদটাকে ভালো করে মনে রাখবো, যে মহাকীর্তি, আবার হচ্ছে সুন্দর লতা, এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। 5 নম্বরে দেখো যে বিশেষণ বাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহৎ ও মহানের স্থানে মহা হয়,
মহৎ এবং মহানের স্থানে মহা হয়, যেমন মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, এখানে মহৎ জ্ঞান কিন্তু হয়নি, হয়েছে মহাজ্ঞান। মহৎ যে জ্ঞান, মহৎ জ্ঞান হয়নি, হয়ে গেছে মহাজ্ঞান। তাহলে কি হচ্ছে? মহাজ্ঞান। অর্থাৎ এটাই বলা হচ্ছিল যে বিশেষণবাচক মহান বা মহৎ যদি থাকে, এখানে মহান বা মহৎ থাকে, তাহলে সেখানে আমাদের সমস্ত পদে যে মহা হয়ে যাবে, সেটা সমস্ত পদে মহান বা মহৎটা থাকবে না, মহা হয়ে যাবে সেটা। তাই হয়ে গেছে মহাজ্ঞান। পরবর্তীতে কি? মহান যে নবী, মহানবী, এখানে মহান ছিল, মহান থেকে এটা মহা হয়ে গিয়েছে, মহান বা মহৎটা আর নেই। তাহলে ব্যাস বাক্যে আমরা পেলাম মহানবী। এটাও আমাদের একটা কর্মধারয়ের নিয়ম, যে মহৎ এবং মহান থাকলে ব্যাস বাক্যে যে কিন্তু সেটা মহৎ আর মহান থাকবে না, মহা হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি মহানবী, মহাজ্ঞান, এগুলো কর্মধারয় সমাসের উদাহরণ। 6 নম্বরে দেখো যে পূর্ব পদে কু বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে কু স্থানে কৃত হয়। যেমন কু যে অর্থ, কদর্থ। দেখো যে এখানে কি হচ্ছে, পূর্ব পদে কু আছে, পূর্ব পদে কু আছে, কু একটা বিশেষণ, এবং পরপদে কি আছে? স্বরবর্ণ, ঠিক আছে, স্বরধ্বনি অ আছে। স্বরধ্বনি থাকলে সেটা কি হয়ে যাবে? কৃত হয়ে যাবে। এখন কৃদর্থ তো হয় না, যেন কদর্থ হয়ে গেছে, কদর্থ। তাহলে কু যে অর্থ, কদর্থ, কু যে আচার, কদাচার। কিভাবে হলো? বোঝা গেল যে যদি ব্যাস বাক্যের পূর্ব পদে কু থাকে এবং পরপদে স্বরধ্বনি থাকে, তাহলে সেটা কৃত হয়ে যায়, কৃত হয়ে যায়। যেমন হচ্ছে কদর্থ আর হচ্ছে কদাচার, কদর্থ আর হচ্ছে কদাচার। ঠিক আছে, এটাও আমাদের পরীক্ষায় খুব আসে, এটাও ভালো করে মুখস্থ করে রাখবা যে কুদর্থ, কদর্থ আর হচ্ছে কদাচার। কদর্থ এবং কদাচার হচ্ছে কর্মধারয় সমাস। এর আগে আরো দুইটা ইম্পর্টেন্ট পেলাম, সেটা কি কি? সুন্দর যে লতা, সুন্দরী যে লতা, সুন্দর লতা, আর মহতি যে কীর্তি, মহাকীর্তি। আবার এটা যদি ব্যাস বাক্য কখনো করতে দেয়, সুন্দর লতা দিয়ে যদি বলে এটা ব্যাস বাক্য লিখো, তখন কিন্তু আবার সুন্দর লতা দেওয়া যাবে না, সুন্দর যে লতা সেটা দেওয়া যাবে না, দিতে হবে সুন্দরী যে লতা। সুন্দর লতা হচ্ছে সুন্দরী যে লতা, সুন্দর যে লতা দিলে ভুল হয়ে যাবে। একইভাবে মহা যে কীর্তি সেটা দেওয়া যাবে না, মহতি যে কীর্তি, মহতি যে কীর্তি, মহাকীর্তি। এটা এভাবে আমাদের ব্যাস বাক্য করতে হবে সমস্ত পদ থেকে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপর দেখো যে পরপদে রাজা শব্দ থাকলে কর্মধারয় সমাসে রাজ হয়। যেমন মহান যে রাজা, হয়ে গেছে মহারাজ, মহারাজা কিন্তু হয়নি, হয়ে গেছে মহারাজ। অর্থাৎ কি বলছে যে পরপদে যদি রাজা থাকে তাহলে সেটা সমস্ত পদে যে রাজ হয়ে যাবে। পরপদে রাজা ছিল, সমস্ত পদে যে রাজ হয়ে গেল। বোঝা গেল? 8 নম্বর পয়েন্টে দেখো যে বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়। যেমন সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, এখানে সেদ্ধ আলু কিন্তু হয়নি, আলু সেদ্ধ। অর্থাৎ পরপদটা বা উত্তর পদটা প্রথমে চলে এসেছে, আলুটা, আলু ছিল কি পরপদ বা উত্তর পদ, পরপদটা কিন্তু আগে চলে এসেছে। তাই জন্য আমরা কি বলবো যে এটা হচ্ছে নিয়ম যে কর্মধারয় সমাসে কখনো কখনো বিশেষণ পদ পরে আসে, বিশেষ্য পদ আগে যায়। যেমন সিদ্ধ যে আলু, সেটা হয়ে গেছে আলু সিদ্ধ। অধম যে নর, নরাধম। ঠিক আছে, অধম নর হয়নি, হয়ে গেছে নরাধম। অর্থাৎ কি যে উত্তরপদ বা পরপদটা, উত্তরপদ বা পরপদটা আগে চলে এসেছে এবং পূর্বপদটা পরে চলে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম নরাধম আলু সিদ্ধ হচ্ছে কর্মধারয় সমাস। আর কিভাবে গঠিত হলো সেটাও আমরা বুঝতে পেরেছি আশা করছি। পরের স্লাইডে চলে যাচ্ছি। কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাসও কিন্তু 4টা প্রকার। যেমন মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, আর এটা হচ্ছে রূপক। ঠিক আছে, আর এটা হচ্ছে কি রূপক কর্মধারায়। তাহলে আমরা বুঝবো যে আসলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি। মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মেইনলি তোমরা যেটা দেখবে যে মধ্যপদটা বিলুপ্ত হয়ে যায় বা মধ্যপদটা লোপ পায়। এটা মনে রাখবে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মধ্যপদটা লোপ পায়, মধ্যপদটা বিলীন হয়ে যায়, এটা থাকে না। যেমন দেখো সিংহাসন, ঠিক আছে, সমস্ত পদে আছে কি সিংহাসন। আর আমরা ব্যাস বাক্যে যদি দেখতে পাই যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ আসন এই দুইটাই এখানে আসছে, কিন্তু চিহ্নিতটা কিন্তু আসেনি। চিহ্নিতটা হচ্ছে কি এটা মধ্যপদ। তাহলে কি হচ্ছে ব্যাস বাক্যে মধ্যপদটা কিন্তু লোপ পেয়েছে। ঠিক আছে,
সরি ব্যাস বাক্যে না, সমস্ত পদে হচ্ছে মধ্যপদটা লোপ পেয়েছে। ব্যাস বাক্যে মধ্যপদ যেটা ছিল সমস্ত পদে সেটা লোপ পেয়েছে, বিলীন হয়ে গেছে, বা সেটা মিসিং আছে। মধ্যপদটা মিসিং থাকলে সেটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। মধ্যপদ লোপী কথাটাতে কিন্তু বোঝা যাচ্ছে মধ্য মানে কি মাঝের, পদ মাঝের পদ, লোপী মানে কি লোপ পেয়ে গেছে, মধ্যপদ লোপী মানে কি মাঝের পদটা বিলীন হয়ে যাওয়া বা মাঝের পদটা বাদ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সেগুলো কি কি উদাহরণস্বরূপ দেখি। সিংহাসন আছে, সাহিত্য সভা, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। তাহলে দেখো প্রত্যেকটারই কিন্তু মধ্যপদটা বিলীন হয়ে গেছে। সাহিত্য বিষয়ক সভা, এখানে বিষয়কটা বিলীন, মধ্যপদ ছিল, দেখো দুইটা পদের মাঝখানে আছে তাই এটাকে আমরা মধ্যপদ বলছি। তারপরে কি স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে এটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদটা বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে স্মৃতি আর সৌধ এই দুইটা পদ আছে, পদ নিয়ে হয়ে গেল সমস্ত পদ। তাহলে এটা কিন্তু মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এখন তোমার পরীক্ষায় যদি একটা এখান থেকে একটা উদাহরণ দিয়ে বলে, ধরো সিংহাসন উদাহরণ দিয়ে বললো এটা কোন সমাস, শুধু কর্মধারয় বললে কিন্তু হবে না, তোমাকে বলতে হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শুধু কর্মধারয় সমাস বললে নাম্বার পাবে না, বলতে হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর আগে যে সমাসগুলো আমরা পড়েছি যেমন ধরো মহারাজ, তারপর মহানবী, ঠিক আছে, এগুলো যদি আসে তখন আমরা কিন্তু স্পেসিফিক করে বলতে পারবো না যে কর্মধারয় না উপমান উপমিত, এটা লাগবে না, কারণ এগুলো হচ্ছে সাধারণ সমাসে পড়েছে। সাধারণ সমাস মানে আমরা সমাসের প্রকারভেদে যাওয়ার আগে পর্যন্ত যতটুকু কর্মধারয় সমাস শিখেছি সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তাহলে মহারাজ, তারপরে হচ্ছে মহানবী, মহাকীর্তি, এগুলো কিন্তু কর্মধারয় সমাস। শুধু কর্মধারয় লিখলে এটা আমাদের হবে যে কর্মধারয় সমাস। কিন্তু এরপর আমরা যেটা দেখছি যে আমাদের যে সিংহাসন, স্মৃতিসৌধ, এগুলো কিন্তু আবার শুধু কর্মধারয় বললে হবে না, আমাদের বলতে হবে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর দেখো উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। এখন উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু। তুলনীয় বস্তু মানে কি কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা, সেটাই হচ্ছে উপমান। এখন এখানে উদাহরণ দেখো যে ন্যায় কৃষ্ণ কেশ, হ্যাঁ সরি এখানে একটা ভ্রমর হবে, আচ্ছা এটা আমি এখানে লিখি যে ভ্রমর রের ন্যায় কৃষ্ণ কেশ, ঠিক আছে। এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা আমাদের সমস্ত পদটা কি হবে ভ্রমর ভ্রমর কৃষ্ণ কেশ, কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, ঠিক আছে। আমার লেখা জানি না তোমরা বুঝতে পারছো কিনা, লেখার অবস্থা খুবই খারাপ। দেখো ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা হয়ে যাচ্ছে ভ্রমর কৃষ্ণ কেশ, ঠিক আছে। এখানে ভ্রমর কথাটা বাদ পড়েছে, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা হয়ে গেল ভ্রমর কৃষ্ণ কেশ। আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি এটা সঠিকভাবে, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটা হয়ে যাচ্ছে ভ্রমর কৃষ্ণ কেশ, ঠিক আছে। তাহলে একটু আগে আমি কি বলেছি যে উপমান, উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু বা তুলনীয় কোনো কিছুই হচ্ছে উপমান। এখন এই ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এখানে আমরা কার সাথে কাকে তুলনা করছি এটা বুঝতে হবে, যে ভ্রমরের সাথে আমরা তুলনা করছি কাকে, কেশকে। কেশ মানে হচ্ছে চুল, কেশ মানে হচ্ছে চুল, আর ভ্রমরের সাথে তুলনা করছি আমরা কেশকে, তাহলে এখানে ভ্রমর হচ্ছে উপমান, ঠিক আছে, আর কেশ হচ্ছে কি উপমেয়। উপমেয় মানে কি এখানে আমরা ভ্রমরের সাথে তুলনা করছি কেশকে। আর কৃষ্ণ মানে কি, কৃষ্ণ মানে হচ্ছে কালো, কালো, কৃষ্ণ মানে বোঝানো হচ্ছে রং বা কালো, মানে চুলটা কিসের মতো, চুলটা ভ্রমরের মতো কালো, ভ্রমরের মতো কালো। আর এই কালোটা হচ্ছে একটা সাধারণ ধর্ম, কালোটা হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে এই কালো পাচ্ছি, কৃষ্ণ পাচ্ছি সাধারণ ধর্ম, এই কৃষ্ণকে আমরা বলি কি কৃষ্ণত্ব, ঠিক আছে। এটা হচ্ছে একটা বর্ণ বা কালো রং, তাহলে কৃষ্ণত্ব হচ্ছে আমাদের এটা সাধারণ একটা ধর্ম। আর কি হচ্ছে চুলগুলো কিসের মতো, ভ্রমরের মতো,
তাহলে তুলনা করা হচ্ছে, চুলকে ভ্রমরের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? ভ্রমরকে কিন্তু চুলের সাথে তুলনা করা হচ্ছে না, চুলকে ভ্রমরের সাথে তুলনা করা হচ্ছে যে ভ্রমরের মতো চুলগুলো কালো। তাহলে এখানে যাকে তুলনা করা হচ্ছে কেশ, ঠিক আছে? যার সাথে তুলনা করা হচ্ছে এখানে ভ্রমর, তাহলে কেশ হচ্ছে উপমেয় আর ভ্রমর হচ্ছে উপমিত, ঠিক আছে? উপমিত আর উপমেয়। এখন যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমিত, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এখানে হচ্ছে ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে হয়ে যাচ্ছে ভ্রমর কৃষ্ণ কেশ। আর তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। আর উপমান কর্মধারয় সমাসে কিন্তু আমাদের এই যে একটা বর্ণ বা সাধারণ একটা ধর্ম আছে সেটা প্রকাশ পাবে, আর উপমিততে সেই ধর্মটা প্রকাশ পাবে না, সেটাতে আমরা পরে যাচ্ছি। এখানে আমাদের উপমান কর্মধারায় মনে রাখতে হবে যে সাধারণ ধর্মটা এখানে উল্লেখযোগ্য থাকবে, উপস্থিত থাকবে, কিন্তু উপমিততে উপস্থিত থাকবে না। আর এখানে আরেকটা উদাহরণ দেখো, যে তুষারের ন্যায় শুভ্র, এটা কি হয়ে যাচ্ছে, তুষার শুভ্র, তুষারের মতো শুভ্র বা সাদা, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তুষার শুভ্র, এটাও আমাদের উপমান কর্মধারয় সমাস। তারপরে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, এটাও হচ্ছে আমাদের উপমান কর্মধারয় সমাস। কারণ কি, এখানে দেখো যে অরুণের সাথে তুলনা করা হচ্ছে, রাঙা মানে অরুণ হচ্ছে কিসের মতো, রাঙার মতো, ন্যায় মানে হচ্ছে ন্যায় শব্দের অর্থ মতো, তাহলে অরুণ হচ্ছে যেন রাঙার মতো রঙিন, রাঙার মতো রঙিন, তা এই জন্য বলা হচ্ছে কি অরুণ রাঙা। তারপর হচ্ছে তুষারের ন্যায় শুভ্র, তুষার কিসের মতো, শুভ্র সাদা, ঠিক আছে? মানে তুষার সাদা এরকম লাগছে, তুষারের মতো সাদা লাগছে, তাহলে এটাও হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এবং এক্ষেত্রে উপমান কর্মধারয় সমাসে সাধারণ একটা ধর্ম থাকবে। আর একটা কথা হচ্ছে কি, এখানে তুলনা করা হচ্ছে একটা কিছুর সাথে আরেকটা কিছু তুলনা করা হচ্ছে, পরোক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ একটা বস্তুর, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ একটা বস্তুর তুলনা করা হচ্ছে। এবং উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু, এবং যার সাথে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমিত, আর যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়। বোঝা গেল? এরপরে কি উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসটা কি দেখো, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, ঠিক আছে? মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ। এখানে এখানে কিন্তু কোন একটা সাধারণ ধর্ম নেই, এখানে শুধু কি হচ্ছে, তুলনা করা হচ্ছে যে মুখ হচ্ছে কিসের মতো, চাঁদের মতো, মুখ কিসের মতো, চাঁদের মতো। এবং এখানে কিন্তু মুখটা আগে আসেনি, মুখটা পরে চলে গিয়েছে, এবং চন্দ্রটা কি হয়েছে, আগে চলে এসেছে। তাহলে এখানে কিন্তু পূর্বপদটা পরে গেছে এবং পরপদটা পরে এসেছে, আগে এসেছে, পরপদটা আগে এসেছে, পূর্বপদটা পরে চলে গিয়েছে। পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, ঠিক আছে? এখানেও কিন্তু একই রকম হয়েছে যে পুরুষ সিংহের ন্যায়, মানে তুলনা করা হচ্ছে কিসের সাথে, পুরুষ সিংহের সাথে পুরুষকে, যে সিংহ পুরুষ যেরকম হয় সেরকম, মানে পুরুষ সিংহের মতো লাগছে তাকে, পুরুষ সিংহ মানে কি, মেল হচ্ছে লায়নের মতো, মানে পুরুষ সিংহের মতো লাগছে, ন্যায়, তাহলে মতো, পুরুষ সিংহের মতো, তাহলে কি হয়ে গেল, সিংহ পুরুষ। এক্ষেত্রেও কিন্তু পূর্বপদটা পরে চলে গিয়েছে এবং পরপদটা কিন্তু আগে চলে এসেছে। তাহলে বুঝলাম যে উপমিত কর্মধারায় কি, এখানে কোনো সাধারণ গুণ বা সাধারণ ধর্ম এখানে থাকবে না, সাধারণ ধর্ম থাকবে না উপমিত কর্মধারায়। উপমান কর্মধারায় সাধারণ একটা ধর্ম উল্লেখ থাকবে, এবং এখানে তুলনা করা হচ্ছে, তুলনীয় বস্তুটাকে বলা হচ্ছে উপমেয়, আর যাকে তুলনা করা, যার সাথে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমিত। আর উপমিত কর্মধারায় যার সাথে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমান, আর হচ্ছে যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমিত। আর উপমিত কর্মধারা সমাসে কি হচ্ছে, এখানে পূর্বপদটা পরে চলে যাচ্ছে, পরপদটা আগে চলে আসছে, এখানে কোনো সাধারণ ধর্ম উল্লেখ থাকছে না। বোঝা গেল আশা করছি। এরপর আমরা চলে আসলাম কি রূপক কর্মধারয় সমাসে। তো রূপক কর্মধারয় সমাসে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সবসময় ব্যাস বাক্যে কি থাকবে, রূপ অথবা ই, এটা আমাদের যুক্ত থাকবে, রূপ অথবা ই যুক্ত থাকবে আমাদের ব্যাস বাক্যে, রূপ অথবা ই যুক্ত থাকবে ব্যাস বাক্যে, তাহলে আমরা সেটা চিনে যাব রূপক কর্মধারয় সমাস। তবে আমাদের পরীক্ষায় কিন্তু ব্যাস বাক্য না দিয়ে সমস্ত পদ দিয়ে প্রশ্ন আসে, তখন একটু আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, সেজন্য আমরা
কি করব, ভালো করে এটা মনোযোগ দিয়ে বুঝবো যে কিভাবে রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে। তাহলে এখানে দেখো ক্রোধানল, ক্রোধানল এক্ষেত্রে কিন্তু তুলনার ব্যাপারটা থাকবে, তবে ক্রোধ রূপ অনল এটা কার সাথে কার তুলনা করা হচ্ছে? এখানে ক্রোধ কিসের মতো? আগুনের মতো। ক্রোধ, ক্রোধকে তুলনা করা হচ্ছে আগুনের সাথে। তাহলে আগুন বা অনল, অনল হচ্ছে এখানে কি, অনলকে তুলনা করা হচ্ছে, তাহলে ও হচ্ছে উপমিত আর বা উপমান, ঠিক আছে। আর ক্রোধ কি, ক্রোধ হচ্ছে উপমেয়, প্রত্যক্ষ যে একটার সাথে আরেকটা তুলনা করা হচ্ছে এবং প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করা হচ্ছে। প্রত্যক্ষ বস্তুটিকে বলা হচ্ছে কি উপমেয়, আর পরোক্ষ বস্তুটাকে বলা হচ্ছে উপমিত বা উপমান, ঠিক আছে। তাহলে এখানে ক্রোধানল, ক্রোধানল মানে ক্রোধরূপ অনল। আগুন হচ্ছে কিসের মতো? রাগের মতো। ক্রোধটা কিসের মতো? ক্রোধটা রাগের মতো, আগুনটা রাগের মতো না। ক্রোধটা যেন আগুনের মতো, অনলের মতো, সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু পরপদটা কি হয়ে যাচ্ছে, পরপদটা অর্থাৎ উপমেয়টা আগে চলে আসছে, উপমানটা পরে চলে যাচ্ছে। উপমানটা পরে চলে যাচ্ছে, উপমেয়টা আগে চলে এসেছে। ক্রোধানল, তাহলে ক্রোধ রূপ অনল, ক্রোধানল। আর বিষাদ রূপ সিন্ধু, একইভাবে এখানে রূপ আছে, তার মানে এটা রূপক কর্মধারয় সমাস। আর বিষাদ সিন্ধু কিভাবে হচ্ছে? এখানে বিষাদ, বিষাদ রূপ সিন্ধু, বিষাদের মতো সিন্ধু। তারপরে হচ্ছে মন রূপ মাঝি, মানে কি মনটা মাঝির মতো। মনটা কিসের মতো? মাঝি। মাঝিটা কিন্তু মনের মতো না, মনটা মাঝির মতো, তাহলে মন মাঝি, ঠিক আছে। তাহলে এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? মনটা মাঝির মতো, মাঝির সাথে মনকে তুলনা করা হচ্ছে, মাঝির সাথে মনকে তুলনা করা হচ্ছে। তাই এখানে মন হচ্ছে কি, মন হচ্ছে উপমেয়, মন হচ্ছে কি উপমিত, আর মাঝি হচ্ছে উপমেয়। মাঝির সাথে মনকে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হবে সে হচ্ছে উপমেয়, আর যার দ্বারা, যার সাথে তুলনা করা হবে সে হচ্ছে উপমান বা উপমিত। উপমান বা তুলনীয় বস্তু, উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু বা তুলনীয় কোনো কিছু, যার সাথে তুলনা করছি সে হচ্ছে উপমান বা উপমিত, আর যাকে তুলনা করছি সে হচ্ছে উপমেয়। বোঝা গেল? তাহলে এখানে রূপক কর্মধারয় সমাজের মেইন কথা হচ্ছে এটা রূপ দিয়ে এটার ব্যাস বাক্য আমরা পাবো, কিন্তু পরীক্ষায় তো ব্যাস বাক্য দেওয়া থাকবে না। যদি আমাদের ক্রোধানল দিয়ে এটাকে যদি আমাদের ব্যাস বাক্যে রূপান্তরিত করতে বলে তাহলে আমরা সহজেই পারবো, যেটা রূপক কর্মধারয় সমাস, তাহলে আমরা এখানে রূপ মধ্যেখানে মাঝে আমরা রূপ বসিয়ে দিব, তাহলেই সেটা রূপক কর্মধারয় সমাস হয়ে গেল। তবে যদি ব্যাস বাক্য দেওয়া না থাকে, সমস্ত পদ দেওয়া থাকে, তাহলে আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে প্রধানল, বিষাদ সিন্ধু, মন মাঝি এগুলো কর্মধারয় সমাস, এবং কোন কর্মধারয় সমাস? রূপক কর্মধারয় সমাস। শুধু কর্মধারয় সমাস লিখলে হবে না, কর্মধারয় সমাসের যে 4টা ভাগ আমরা পড়েছি সেটার মধ্যে কোন ভাগে পড়ছে সেই ভাগটা উল্লেখ করে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে কি সমাস। সমাসকে অনেকে সমাজ বলে, সমাসকে কিন্তু আমাদের কনফিউজ হয়ে সমাজ, সমাজ বলা যাবে না, সমাসই বলতে হবে। সমাস, সমাসের বানানটা কি? সমাস, ঠিক আছে, সমাস। এই সমাসটা কিন্তু আমাদের সবার কাছে অনেক কঠিন লাগে, আর এই জন্য আমরা পড়তে চাই না। আর পড়তে না চাওয়ার কারণে পরীক্ষার আগে পড়ে কিছুই বুঝি না, এবং এটার যে নাম্বারগুলো সেগুলো কিন্তু আমরা ভুল উত্তর দিয়ে আসি এবং নাম্বার কম পেয়ে যাই। সেজন্য আগে থেকে আমাদেরকে সহজভাবে প্রস্তুতি নিতে হবে, এবং আমি এর পরবর্তী ক্লাসগুলো দিব সমাসের উপর। তোমরা ক্লাসগুলো দেখলে আশা করছি সহজভাবে সমাস বুঝতে পারবে। একটা কথা আছে যে সমাস শিখতে লাগে 6 মাস, আসলে আমাদের 6 মাস লাগবে না, আশা করছি তার অনেক আগেই আমরা 1 মাসেরও কমের সময়ের মধ্যে আমরা কয়েকটা ক্লাসে সমাস শিখে ফেলবো। আর এই তো, তাহলে আজকে আমরা ক্লাসে 2টা সমাস নিয়ে আলোচনা করেছি, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরের সমাসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।